আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে বায়োলজি 12 অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্নটি সমাধান নিয়ে। আচ্ছা, এখানে বলছে কি যে ডি একটি বংশগতির উপাদান যাতে 4টি নাইট্রোজেন জনিত ক্ষার থাকে এবং ই অন্য একটি বংশগতি বস্তু যাকে মেন্ডেল ফ্যাক্টর নামে অভিহিত করেছেন। আচ্ছা, তো এখানে বলছে কি প্রথমে অ্যালিল কাকে বলে, অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো, আর উদ্দীপকে ডি এর সংশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো এবং ই বংশগতির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে যুক্তিসহ বিশ্লেষণ করো। আমরা জানি অ্যালিল মানে কি। প্রথম প্রশ্নের সমাধানে যাই যে অ্যালিল মানে কি, একই ক্রোমোজোম জোড়ে নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী, একই ক্রোমোজোম জোড়ে নির্দিষ্ট লোকাস হইতে হবে এবং এটা জোড়া হতে হবে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলা হয়। তারপর অস্তিত্বের জন্য সংগ্রাম কি বলছে যে জীব জ্যামিতিক এবং গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি করে। আমরা জানি প্রতিটা জীব হচ্ছে জ্যামিতিক এবং গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটায় ও খাদ্য ও বাসস্থান সীমিত থাকায় জীবকে থাকার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়, বিভিন্ন সংগ্রাম করে ওকে টিকে থাকতে হয়। ডারউইনে এ ধরনের সংগ্রামকে অস্তিত্বের জন্য সংগ্রাম বলে অভিহিত করেন। ডারউইন লক্ষ্য করেন জীবনে 3টি পর্যায়ে সংগ্রাম করতে হবে। একটা হচ্ছে কি প্রথমটা আন্তর্জাতিক সংগ্রাম, আর এটা হচ্ছে পরিবেশের জন্য সংগ্রাম। আন্তর্জাতিক আর এটা হচ্ছে পরিবেশের জন্য সংগ্রাম। উদাহরণস্বরূপ বলা যায় যে ব্যাঙ কীটপতঙ্গ খায় এবং অন্যদিকে সাপ ব্যাঙের খায়, আবার ময়ূর সাপ এবং ব্যাঙ দুটোকেই খায় এবং এভাবে নিতান্ত জৈবিক কারণে বিভিন্ন প্রজাতির মধ্যে এক ধরনের খাদ্য সম্পর্ক দেখা যায়। ঠিক আছে, তাহলে খাদ্য সম্পর্ক তৈরি হওয়ার কারণে আসলে এই প্রক্রিয়াটা একটা নিষ্ঠুর প্রক্রিয়া হিসেবেও কল্পনা করা হয়, যেহেতু একজন আরেকজনকে খেয়ে ফেলতেছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য। আচ্ছা, তারপর বলছে যে ডি একটি বংশগতির উপাদান যাতে 4টি নাইট্রোজেন জনিত ক্ষার এবং ই অন্য একটি বংশগতির বস্তু যাকে মেন্ডেল ফ্যাক্টর নামে অভিহিত করেছে। তো এখানে এই যে ডি যে বংশগতি উপাদান যাতে 4টি নাইট্রোজেন জনিত ক্ষার থাকে, এখন বলছে যে এই ডি এর সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। তার মানে হচ্ছে এখানে ডি অবশ্যই ডিএনএ কে বোঝানো হচ্ছে এবং ডিএনএ সংশ্লেষণ মানে ডিএনএ প্রতিলিপন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে, সেটা এখন আমাদের ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকে উল্লিখিত ডি দ্বারা ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান ডিএনএ কে বোঝানো হয়েছে এবং ডিএনএ সংশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করা হলো। ডিএনএ অনুলিপন প্রক্রিয়াটি হলো একটি ডিএনএ থেকে অন্য আরেকটি ডিএনএ তৈরি করার প্রক্রিয়া। ডিএনএ হচ্ছে অর্ধরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়। মনে রাখতে হবে যে ডিএনএ হচ্ছে অর্ধরক্ষণশীল অনুলিপিত হয়। তার মানে হচ্ছে যে মাতৃ ডিএনএ থাকে, মাতৃ ডিএনএ থেকে যে এই যে এটা হচ্ছে মাতৃ ডিএনএ, এখান থেকে যে নতুন 2টা ডিএনএ তৈরি হবে, এই ডিএনএ হচ্ছে তোমার অপত্য ডিএনএ এবং ওদের মধ্যে মার বৈশিষ্ট্য থাকবে 50% এবং তাদের নিজস্ব বৈশিষ্ট্য থাকবে 50%। ঠিক আছে, মার বৈশিষ্ট্য থাকবে 50%। বলছে যে তখন কোষের যখন হচ্ছে এই ওদের মধ্যে একটা কম্বিনেশন হয়, তখন এই যে ওদের এইখানে যে বেসগুলো থাকে অ্যাডিনিনের সাথে থাইমিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, এগুলো কিন্তু ভেঙে যাওয়ার পর যার পরিপূরক একটা টেমপ্লেট তৈরি করে এবং সেই অনুযায়ী এসে অ্যাড হয়। বলছে যে তখন কোষের ভেতর ভাসমান নিউক্লিওটাইডগুলো থেকে এ এর সাথে টি এবং টি এর সাথে এ, সি এর সাথে জি এবং জে এর সাথে সি যুক্ত হয়ে সূত্র দুটি থেকে তারা একটি নতুন অপত্য কোষ তৈরি করে, অপত্য ডিএনএ তৈরি করে। এর ফলে আমরা নতুন পরিপূরক সূত্র সৃষ্টি করে। তো দেখো ডিএনএ এর 2টি সূত্রের ভিতর একটি পুরাতন সূত্র রয়ে যায় এবং তার সাথে নতুন সূত্র সংযুক্ত হয়ে ডিএনএ অণু সৃষ্টি হয়। একটি পুরাতন মাতৃসূত্রক এবং একটি নতুন সূত্রকে সমন্বয়ে গঠিত বলে একে অর্ধরক্ষণশীল পদ্ধতি বলা হয়। তার মানে আমাদের ক্ষেত্রে আসলে ডিএনএ হচ্ছে অর্ধরক্ষণশীল পদ্ধতিতে সংশ্লেষিত হয়। তার মানে উদ্দীপকে যে প্রশ্নটা বললো সেটা আমরা আসলে কি বললো যে ডিএনএ কিভাবে সংশ্লেষিত হয় সেটাই ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা কি যে ই বংশগতির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। তাহলে এটা আসলে কি ছিল যে ই অন্য একটি বংশগতীয় বস্তু যাকে মেন্ডেল ফ্যাক্টর নামে অভিহিত করে।
আচ্ছা, মেন্ডেল হচ্ছে তখন সেটাকে ফ্যাক্টর নামে অভিহিত করার মেইন কারণ হচ্ছে উনি আসলে জানতেন না যে আসলে এটাকে কি নাম দেওয়া যায়। পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা এটার নাম দেয় হচ্ছে জিন নামে। আমরা জানি যে জিন হচ্ছে জীবের যত ধরনের দৃশ্যমান আর অদৃশ্যমান বৈশিষ্ট্য আছে সবগুলোকেও নিয়ন্ত্রণ করে। মা বাবার চোখের রং, চামড়ার প্রকৃতি, তারপর হচ্ছে ব্যবহার, সব কিছুই ও নিয়ন্ত্রণ করে। তো এখানে মেইনলি এই বংশগতি নিয়ন্ত্রক মানে জিন যে বংশগতি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে সেটা তোমাকে যুক্তি সহ বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, তাহলে দেখি উদ্দীপকে উল্লিখিত দ্বারা ক্রোমোজোমে অবস্থিত জিনকে নির্দেশ করা হয়েছে। মেন্ডেল বংশগতির ধারক ও বাহক রূপে যে ফ্যাক্টরের কথা বলা হয়েছে সেটা আসলে এই জিন। তারপর জিন বংশগতির হচ্ছে নিয়ন্ত্রক। জিন আসলে কি বংশগতির নিয়ন্ত্রক এবং নিচে যুক্তি সহ সেটা বিশ্লেষণ করা হলো। মানে তোমার প্রশ্নে যেভাবে যাবে সেটা প্রমাণ করো, তখন তুমি বলবা যে প্রমাণ করা হলো। বলছে যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে, তো তোমাকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে হবে, এই কথাটা লেখা লাগবে। তারপর হচ্ছে কি জীবের সকল দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম হচ্ছে জিন। এর অবস্থান জীবের ক্রোমোজোমে। ক্রোমোজোমে যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। তার মানে আমি বলতে পারি যে ক্রোমোজোমের সব জায়গায় হচ্ছে জিন অবস্থান করে না, যেসব জায়গায় অবস্থান করে তার নাম হচ্ছে কি লোকাস। ক্রোমোজোমে যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তার নাম হচ্ছে লোকাস। একজোড়া প্রতিরূপ ক্রোমোজোমে জিন জোড়ায় জোড়ায় অবস্থান করে। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট ধরনের জিন থাকে। হ্যাঁ, মানে ধরে নাও কারো চোখের রং, হ্যাঁ মার চোখের রং হচ্ছে নীল, বাচ্চারও নীল আসছে, এবং ওই চোখের রংটা কন্ট্রোল করার জন্য একটা জিনই ছিল এবং সে একটা জিনই হচ্ছে ওইটার জন্য দায়ী। আবার এরকমও হতে পারে যে একাধিক জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, অথবা একটা জিন একাধিক ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। মানে 3 ধরনের ভ্যারি আছে, একটাই কন্ট্রোল করবে, একটা অনেকগুলোকে কন্ট্রোল করবে, অথবা অনেকগুলো মিলে একজনকে কন্ট্রোল করবে। তাহলে কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে, আবার কোনো কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। মাতা পিতা থেকে প্রথম বংশধরে জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তার নাম হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে মাতা পিতা থেকে প্রথম বংশধরে যেটা প্রকাশ পায় সেটা হবে প্রকট বৈশিষ্ট্য, এবং এই প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে জিন দায়ী তার নাম হচ্ছে প্রকট জিন। আবার একইভাবে যে জিনের বৈশিষ্ট্য প্রথম বংশধরে প্রকাশ পায় না কিন্তু দ্বিতীয় বংশধরে হচ্ছে 1/4 মানে 4 ভাগের 1 ভাগ প্রকাশ পাবে, 1 ভাগে প্রকাশ পাবে, সেটা হচ্ছে প্রচ্ছন্ন। বিভিন্ন গবেষণা তথ্য থেকে আমরা দেখলাম যে তথ্য থেকে জানা যায় যে জিনই আসলে কি বংশগতির নিয়ন্ত্রক। বিভিন্ন জীবে জিনের সংখ্যা কিন্তু এক নয়, তবে একই প্রকৃতির জীবে তা প্রায় সবসময় একই থাকে। তাহলে জিনগুলো সাধারণ নিয়মে ক্রোমোজোমের ডিএনএ অনুসূত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথক এবং রৈখিকভাবে পরপর সাজানো থাকে। ঠিক আছে, এবং উপর বিবৃতি থেকে আমরা এটাই বুঝতে পারি আসলে গ্রেগরিয়ান মেন্ডেল যে ফ্যাক্টরের কথা বলেছিলেন, হ্যাঁ সেটা আসলে জিনের কথাই বলেছেন। তাহলে এখানে মধ্যে তোমরা যে প্রশ্নটা সব হাইলাইট করে পড়তে পারো সেটা হচ্ছে কি যে গ্রেগর যেটা বলেছেন নিয়ন্ত্রক, সেটা যে যে বংশগতির নিয়ন্ত্রক বা জিন যে বংশগতির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, এটা আসলে বোঝানো হয়েছে। তো এটাই ছিল আমাদের আজকের ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্নের সমাধান। ইজি বায়োলজি বইতে অন্যান্য চ্যাপ্টারের সব কিছু প্রশ্নেরই সমাধান দেওয়া আছে। অন্যান্য প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই সৃজনশীল প্রশ্নের উপরে দেওয়া QR কোডটি স্ক্যান করবে এবং সরাসরি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম।